সঞ্জয় সান্যাল, তাঁর স্ত্রী দেবযানী দেবী আর তাঁদের বছর 5 ফুটফুটে ছেলে সুজয়, তিনজনের ছোট্ট সুখী পরিবার। সঞ্জয়বাবু কেন্দ্রীয় সরকারি আধিকারিক। সবকিছুই ভালো, কেবল দোষের মধ্যে তাঁর বদলির চাকরি, কদিন এ প্রান্তে তো তারপরই আবার অন্য প্রান্তে। তা সেবারে তাঁর পোস্টিং হল বর্ধমানের বিক্রমপুরের কাছে ছোট একটা শহরতলিতে। কোয়ার্টারের সুবন্দোবস্ত নেই, তবে মোটামুটি সস্তাতেই ব্যবস্থা হয়ে গেল একটা একতলা বাড়ির। আসবাবপত্র নতুন করে কেনবার ঝঞ্ঝাট রইল না। প্রয়োজনীয় বেশ কিছু আসবাবের সাথেই একটা বড় আয়নাওয়ালা ড্রেসিং টেবিলও ছিল, আর সেটা বেশ পছন্দই হলো দেবযানী দেবীর। প্রথম কয়েকদিন দিব্যি চলছিল সবকিছু, কেবল জায়গাটা যেন একটু বেশি নিরিবিলি। আশেপাশের বাড়িগুলোও একটু দূরে দূরে, আর প্রতিবেশীরাও যেন কেমন। বোধহয় জলের দরে সাজানো গোছানো বাড়িটা সঞ্জয়বাবুদের পেয়ে যাওয়াটা ওরা ভালোভাবে নেয়নি, তাই বুঝি ওরা ওই রকম অদ্ভুতভাবে তাকায় দূর থেকে। ওদের মধ্যে কেউ কেউ যেন কিছু বলতে চায়, কিন্তু বলে উঠতে পারে না। বাড়িটার সামনেই বেশ কিছুটা জমি নিয়ে একটা বাগান, অবশ্য এতই অগোছালো জংলা গাছে ভর্তি যে এখন আর একে ঠিক বাগান বলা যায় না। সে যাই হোক, সুজয় একদিন নিজের মনে খেলতে খেলতে সেই বাগানটায় চকচকে লাল কাপড়ের টুকরোর মতো কিছু একটা দেখতে পেল। জিনিসটা মাটিতে পোঁতা রয়েছে। কৌতূহল বশত সে বসে পড়ে খানিক টানাটানি করল বটে, কিন্তু তাতে বিশেষ সুবিধে হলো না। শেষে ব্যর্থ মনোরথ হয়ে জায়গাটা ছেড়ে চলে আসছে সে, এমন সময় হঠাৎ কিসে যেন পা আটকে পড়ে গেল সুজয়। হাঁটুর কাছটা সামান্য ছড়ে গিয়ে রক্তও বেরোলো একটু। সুজয় খেয়াল করল না বটে, কিন্তু সেই রক্তের ছোঁয়া পেল ধুলো মাখা লাল কাপড়ের টুকরোটাও। তারপর দেবযানী দেবীর কাছে যেতে তিনি সুজয়কে একটু বকাবকি করলেন, আর অবশ্যই ক্ষতটায় ওষুধ লাগিয়ে দিলেন। খুবই তুচ্ছ একটা ঘটনা, মনে রাখার মতো কিছু নয়, কিন্তু হয়তো সেই সামান্য রক্তপাতই সকলের অজান্তে খুলে দিয়েছিল অন্ধকারের এক গোপন কুঠুরির দরজা। ভালোই চলছিল সবকিছু, কিন্তু কদিন পর থেকে মাঝে মাঝে সুজয় দেবযানী দেবীকে বলতে থাকে, ও মামা, ও মা, দেখো না, আয়নাটা থেকে কে যেন আমায় ডাকছে। বাচ্চারা তো কল্পনা প্রবণ হয়, কত কিছুই কল্পনা করে নেয়, তাই বিশেষ আমল দেন না সুজয়ের মা। আর তাছাড়া তিনি নিজে প্রসাধন করার সময় অস্বাভাবিক তেমন কিছু দেখতেও পাননি কখনো। আর তেমন ভাবনাও যে ভীষণ রকম অবাস্তব। কিন্তু বাস্তবের অন্তরালে যে আপাত অবাস্তব বিভীষিকারা লুকিয়ে থাকে, তারা কবে আর কিভাবে আত্মপ্রকাশ করবে তা কেই বা সঠিক বলতে পারে। সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। একটু বেলা বাড়তেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর ক্রমাগত বেড়ে চলল তার বেগ, সাথে আকাশ ফালা ফালা করে বজ্রবিদ্যুতের যোগ্য সংবাদ। বেলা গড়িয়েছে, সাথেই যেন উত্তরোত্তর বেড়েছে প্রকৃতির কান্নার বেগ। সন্ধে নেমেছে গহীন রাতের মিশকালো অন্ধকার সাথে নিয়ে। বাতাসের শোঁ শোঁ শব্দে কি মিশে আছে কোনো যন্ত্রণাময় দীর্ঘশ্বাস? কান ফাটানো শব্দ করে কাছে কোথাও বাজ পড়ল, কিন্তু শুধুই কি বাজ, নাকি কোনো অবিচারের ক্ষোভ অনিয়ন্ত্রিত আক্রোশে ফেটে পড়তে চাইছে? মুষল ধারায় পড়ে চলা বিরামহীন বৃষ্টির শব্দের সাথেই কান পেতে শুনলে একটা একটা চাপা গোঙানির মতো কান্নার আওয়াজ অস্পষ্টভাবে হলেও শোনা যাচ্ছে। হঠাৎ কি যেন একটা শব্দে ঘুম ভেঙে যায় সুজয়ের। সে একটু ধাতস্থ হয়ে দেখে আয়নাটা থেকেই আসছে শব্দটা। তার বাবা মা অঘরে ঘুমোচ্ছে তখন। সে ধীরে ধীরে
আয়নাটার কাছে গিয়ে দাঁড়ায়, আর তখনই দেখতে পায় ধোঁয়াটে একটা অতিরিক্ত প্রতিবিম্ব ধীরে ধীরে তার নিজের প্রতিবিম্বটার সাথে মিশে যাচ্ছে। তারপর সে অবাক হয়ে দেখে তার নিজের প্রতিবিম্বটার চোখটায় কোনো মনি নেই, ফটফটে সাদা। উফ, কি পৈশাচিক জিঘাংসা মনিহীন সেই চাউনিতে! সেই অপছায়ার মুখে এক কুটিল হাসি নিয়ে তাকে হাতছানি দিয়ে ডাকে। সে চিৎকার করতে চায়, কিন্তু তখনই প্রবল আতঙ্কে দেখে সে নিজের আয়নার অপর প্রান্তে বন্দী, আর সেই প্রেত ছায়া তার আগের অবস্থানে। প্রাণপণে সে চিৎকার করে, কাঁচের গায়ে আঘাত করে করে হাত ক্ষতবিক্ষত হয় তার, কিন্তু এর কোনো শব্দই তার বাবা মার কানে পৌঁছয় না। এরপর অসহায় সুজয় দেখতে পায় তারই রূপ ধারণ করা সেই প্রেত নিজের মাথা দিয়ে বারংবার আঘাত করতে থাকে সেই আয়নায়। খসে পড়া একটা ধারালো কাঁচের টুকরো ছুরির মতো বাগিয়ে ধরে তার হাতে। তারপর নিমেষের মধ্যে আমূল গেঁথে দেয় সঞ্জয় বাবুর গলায়। আর্তনাদের সময়ও পান না তিনি। গলা থেকে গলগল করে বেরিয়ে আসা রক্তস্রোতের মধ্যে মুহূর্ত কতক ছটপট করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইতিমধ্যে জেগে উঠে ভয়াবহ দৃশ্যটা দেখে আর্তনাদ করে ওঠেন বিহল দেবযানী দেবী। রক্ত জল করা পৈশাচিক একটা হাসি হেসে সেই সুজয়রূপী প্রেত মূর্তি তার দিকে বিকৃতভাবে তাকায়, আর মাথাটা একবার শয়তানি উল্লাসে পাক খেয়ে যায় তার। তারপর সেই সাক্ষাৎ শয়তান এক টানে রক্তমাখা কাঁচের টুকরোটা সঞ্জয়বাবুর গলা থেকে উপড়ে নিয়ে ঢুকিয়ে দেয় হতভম্ব দেবযানী দেবীর বুকের বাঁ দিক বরাবর। পর পর 3 বার প্রাণহীন শীতলতার রক্তমাখা নিঃশব্দ মাংস ছিঁড়ে নেওয়া আর হাড় চিবানোর অনৈসর্গিক শব্দে বিঘ্নিত হতে লাগল। সেই শব্দ ছাপিয়ে হঠাৎ শোনা গেল হাড় হিম করে দেওয়া একটা জান্তব হুঙ্কার। এরকম বাদল দিনে সন্ধ্যার আগেই সকলে ঘরে ফিরছে, কিন্তু 4 দেওয়ালের মাঝে সুরক্ষিত থেকেও অজানা আশঙ্কায় অতি বড় সাহসী মানুষেরও বুক কেঁপে উঠল সেই শব্দে। চেনাশোনা কোনো প্রাণীর ডাক বলে শনাক্ত করা গেল না সেই অপার্থিব হুঙ্কারটাকে। এ কোন মূর্তিমান আতঙ্ক এসে বাসা বাঁধল শান্ত শহরতলিটার বুকে। অস্পষ্ট ফিসফাস কিছু কথা বাতাসে ভেসে চলল। সে জেগে উঠেছে, অনন্ত জিঘাংসা আর খিদে নিয়ে সে জেগে উঠেছে। সেই রাতে মানুষের অবয়বে থাকা কিছু জন্তুর মরণ আর্তনাদের শব্দ প্রাকৃতিক শব্দ বাহুল্যে তলিয়ে গেল। টাটকা সমিতির ধারা প্রথমে মিশে গেল অবিশ্রান্ত বাড়ি ধারায়, তারপর দ্রুতই তা নিশ্চিহ্ন হল। অন্ধকারের জগৎ চিরে আবার সে এলো। কেনই বা তার ফিরে আসা? কি তার অভিসার? সেই আয়না কি কথা বলবে আবার? উত্তরই বা দেবে কে? আতঙ্কের অমানিসা বইটির অংশ। প্রখ্যাত লেখক উৎস ভট্টাচার্যের লেখা ভয়ঙ্কর ভৌতিক রহস্য গল্পটি আমরা এখন গল্প চ্যানেল নিয়ে এসেছি এই সব রহস্যের সমাধানে। গল্প পাঠে আমি সুমন, অভিনয়ে কৌশিক, বরষা, অভিজিৎ, অনিন্দিতা, অনুরাগ এবং অদৃশ। বিশেষ সহযোগিতায় নীল। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। আবহ এবং মিক্সিংয়ে সন্দীপ। আমাদের স্টুডিও পার্টনার 25 FPS স্টুডিও। পিয়ালি দিদিকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর সাথে রয়েছে আমাদের বন্ধু চ্যানেল অপু দুর্গার পাঁচালী, কণ্ঠ এবং শুভদীপ
ও রেনিটেলস। সামগ্রিক পরিচালনা বরষা এবং সুমন। চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প কালাশ। সংবাদপত্রে ছোট্ট একটা খবর বেরোয়। বর্ধমানের বিক্রমপুরে এক বাঙালি দম্পতিকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। তাদের ক্ষত বিক্ষত রক্তমাখা দেহাবশেষ পাওয়া গেছে। কোনো হিংস্র সাপদ যেন তাদের দেহাংশ ছিঁড়ে খেয়েছে। তাদের বছর 5 শিশুপুত্র নিখোঁজ। পুলিশ তদন্ত শুরু করেছে। কাল রাতে কি যে হলো সত্যি কেউ বুঝতে পারলাম না। ঝড়জলের রাতে ওই শব্দ আমিও পেয়েছিলাম। তুমি শুনেছিলে? শর্মিলীর মা প্রশ্ন ছুঁড়ে দেয় তার স্বামীর দিকে। তিনি অফিস যাওয়ার তাড়ায় ছোট একটা হুম বলে উঠে পড়েন। শোন, আজ তুই তাড়াতাড়ি বাড়ি ফিরবি। সামনে পরীক্ষা না থাকলে আজ আর পাঠাতাম না। কি যে সব হচ্ছে, খুব চিন্তা হয়। ঠিক আছে মা। হীরক, সৌগত, শর্মিলীরা উদয়বাবুর কোচিং থেকে গল্প করতে করতেই ফিরছিল। ওদের বাড়ি একই দিকে, তাই নিয়মিত একসাথেই ফেরে ওরা। সামনেই পরীক্ষা, তাই সেদিন স্যার অন্য দিনের তুলনায় একটু বেশিক্ষণই পড়িয়েছেন। সন্ধ্যা নেমেছে বেশ কিছুক্ষণ আগেই, তবে অন্ধকারটা তেমন গাঢ় নয়। চাঁদের আলো আছে বেশ। এ কথা সে কথার পর ওদের গল্পে হঠাৎ করেই এসে পড়ল গতকালের ঝড় বৃষ্টির রাতের কথা। ভয়ঙ্কর পাশবিক হুঙ্কারের শব্দটা সেদিন ওরা সকলেই শুনতে পেয়েছিল, কিন্তু পরদিন অস্বাভাবিক কোনো কিছুরই চিহ্ন মাত্র পাওয়া গেল না। তাই সেই রাতের শব্দটাকে নিতান্তই মনের ভুল ধরে নিয়ে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল খুব দ্রুতই। সৌগত বলে ওঠে, আচ্ছা, সেদিন আমরা সবাই একই সাথে ভুল শুনলাম, এও কি এবার হয় কখনো? হীরক চোখের কোণ দিয়ে একবার শর্মিলীর ভয়ার্ত মুখটা দেখে নিয়ে ছদ্ম ভয়ের ভঙ্গি করে বলতে থাকে, হ্যাঁ রে সৌগত, আমার তো মনে হয় মস্ত একটা দানব ওই শ্মশানের দিক থেকে আমাদের এখানে এসছে। ওরে বাবা, এবার কি হবে? শর্মিলী ওকে থামিয়ে দেয়। তোরা থামবি? ভালো লাগছে না আর এসবই আর কি। কাঁপা কাঁপা গলায় বেশ বোঝা যায় ও ভালোই ভয় পেয়েছে। বন্ধুরা বিষয়টা নিয়ে আলোচনা করলেও তার ভয়টা জ্বালানি পাওয়া হুতাশনের মতো আরো বেশি করে মাথা তুলতে চাইছে। তাই তার তীব্র আপত্তি এই বিষয়ে কথাবার্তাতে। ওদিকে ওর অবস্থা দেখে মজা পেয়ে দুই বন্ধুতে হেসে ওঠে। ওরা ওদের বাড়ির প্রায় কাছাকাছি এসে পড়েছে। মাঝে মিনিট 10 রাস্তা কেবল। এদিকটা একটু নিরিবিলি, কিন্তু এতটাই পরিচিত জায়গাটা যে অন্য সময় হলে দূর কল্পনাতেও ভয়ের লেশমাত্র মনে আসতো না। কিন্তু কিন্তু সেদিন গা ছমছমে একটা অনুভূতি তিনজনকেই যেন অদৃশ্য বাঁধনে বেঁধে ফেলতে চাইল। কিছু একটা অস্বাভাবিক ব্যাপার ঘটছে, কিন্তু সেটা যে ঠিক কি ওরা প্রথমটায় বুঝতে পারল না। তারপর খেয়াল হলো নৈঃশব্দ, একটা অপার্থিব নীরবতা। ঝিঁঝির ডাকের চিরপরিচিত গুঞ্জনটাও ভোজবাজির মতো ভ্যানিশ হয়েছে। গোটা প্রকৃতি যেন আতঙ্কে শব্দহারা হয়ে গেছে, আর অসহায়ভাবে অপেক্ষা করছে অশুভ কিন্তু অবশ্যম্ভাবী কোনো ঘটনার। ওদের মনের মাঝে নানা প্রশ্ন ঘুরছে। এমন সময় হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, আর অদূরের ল্যাম্পপোস্টের আলোগুলো মুছে গেল নিমেষেই। কিন্তু এ কি, এমন মিশকালো আধার কেন? একটু আগেও তো পরিষ্কার আকাশে সুস্পষ্ট চাঁদের আলো ছিল, মেঘের লেশ মাত্র ছিল না।
চোখের সামনে এমন অন্ধত্বের মতো জমাট বাঁধা আধার নামলো কেমন করে? একটা কালো চাদরে যেন ওদেরকে মুড়ে ফেলা হয়েছে। শর্মিলী অজানা আশঙ্কায় চিৎকার করে ওঠে। সৌগত মোবাইলের টর্চটা কোনো রকমে জ্বালাতে পারল, কিন্তু সেই অপরিসীম অন্ধকারের সাগরে সে আলো বড়ই অকিঞ্চিতকর মনে হতে লাগল। শর্মিলীও জ্বালালো তার মোবাইলের টর্চটা। সেই আলো আধারিতে তাদের নিজেদেরই কেমন যেন অদ্ভুত দেখতে লাগছে। প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠতেই ওদের দুজনের খেয়াল হলো, আরে হীরক কোথায়? বন্ধুর নাম ধরে ওরা ডাকাডাকি করলো বেশ কিছুক্ষণ। হীরক, ওই হীরক, হীরক কোথায় গেলি? হীরক হীরক, ওই ভালো লাগছে না কিন্তু এসব আর কি। হীরক কোথায় গেলি রে? হীরক, ওই হীরক, হীরক। এই হীরক। কিন্তু হীরকের সারা শব্দ নেই। খুব সম্ভবত সেই আলো ছায়ায় অতি পরিচিত পথঘাটও বড় অচেনা লাগলো ওদের। একটু এগিয়ে ওরা আবার হীরককে খুঁজতে লাগলো। তখনই ওদের চোখে পড়ল আঁধারের আবডালে গা ঢাকা দিয়ে শিকারী সাপদের মতো দাঁড়িয়ে রয়েছে একটা বাড়ি। কিন্তু এও কি সম্ভব? এই রাস্তায় এতদিন ওরা যাতায়াত করছে, কই কখনো চোখে পড়েনি তো বাড়িটা। তবে কি ওরা পথ ভুল করলো? তাই বা কেমন করে হবে? শর্মিলী আর সৌগত ৭-৫ ভাবছে, এমন সময় হঠাৎ শুনতে পেল, কিরে, আমাকে খুঁজছিস? ওরা যে হীরককেই খুঁজছিল এ কথা তো মিথ্যে নয়, আর কণ্ঠস্বরটাও হীরকেরই। তবু আকস্মিক ভেসে আসা সেই স্বরে এমন কিছু একটা ছিল যেটায় ওরা রীতিমতো চমকে উঠল। পিছন ফিরে ওরা দেখল হীরক ওদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। এমনিতে হীরককে দেখতে শুনতে মন্দ নয়, কিন্তু এই অল্প আলোতে তার হাসিটা বড় কুৎসিত দেখাচ্ছে। ওদেরকে প্রশ্ন করার সুযোগটা না দিয়েই সে নিজেই কৈফিয়ত দেয়, ওই অন্ধকারে একটু পিছিয়ে পড়েছিলাম। চ চ, এখন দেরি করে আর লাভ নেই। যদিও কথাটা বিশ্বাস করা শক্ত, কারণ সৌগতরা ওকে অনেক খুঁজছিল। তবু ওরা আর তর্কে যায় না। এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারলেই বাঁচে ওরা। হ্যাঁ চল চল, আর দেরি করিস না, আমরা বাড়ির পথে এবার এগোই। এই বলে সৌগতরা এগোতে যাবে, এমন সময় হঠাৎ করেই ঝমঝমে বৃষ্টি নামল, আর সাথে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো। এ কি, এতক্ষণ তো ঝড় বৃষ্টির কোনো লক্ষণই ছিল না। শর্মিলীর কাছে ছাতা আছে, কিন্তু এই বৃষ্টি ছাতায় মানবে না। হীরক বলে ওঠে, এত বৃষ্টিতে কি করে যাবি? ওই তো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটাই কিছুক্ষণ থাকলে হয় না? তারপর বৃষ্টি থামলে হ্যাঁ বাড়ি চলে যাব। বাড়ি তো কাছেই। সৌগত আর শর্মিলীর মোটেই ইচ্ছে ছিল না ওই অদ্ভুত বাড়িটায় আশ্রয় নেওয়ার, কিন্তু সামনে আবার পরীক্ষা রয়েছে। এই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধলে সমস্যা হবে। বাড়িটার ভিতরে কোনো আলো জ্বলছে কিনা বাইরে থেকে দেখবার উপায় নেই। জানলায় মোটা পর্দা দেওয়া। কয়েকবার নক করতে দরজাটা আর্তনাদের মতো ক্যাঁচ শব্দ করে খুলে গেল। তারপর দরজার পাশ থেকে একটা মিষ্টি বাচ্চার মুখ দেখতে পাওয়া গেল। বছর 7-8 বয়স হবে বাচ্চাটার। ওকে দেখেই পূর্ব পরিচিতের মতো হীরক বলে উঠল, বন্ধুদেরও নিয়ে এলাম। সৌগতরা বেশ অবাক হয়। কি সব বলছে হীরক? ও কি ছেলেটাকে চেনে নাকি? কই, আগে তো কোনোদিন ওকে দেখেনি ওরা। বাচ্চাটা মিহি স্বরে আমন্ত্রণ জানায়, হ্যাঁ হ্যাঁ, এসো এসো তোমরা। ঘোর কাটে শর্মিলীদের। ওরা ভেতরে ঢোকে। ঘরটায় একটা হালকা নীলচে আলো জ্বলছে। একটা সোফায় ওরা বসল। কেমন যেন অস্বস্তি হয় শর্মিলীদের। বড়রা কেউ নেই নাকি? ঘরে এরকম নীলচে আলো জ্বলছে কেন? কারেন্ট নেই,
তাই বুঝি কম পাওয়ারের বাতি জ্বলছে ইনভার্টারের সৌজন্যে। কথাগুলো শর্মিলী জিজ্ঞেস করতে বাচ্চাটা কেবল হাসল। বড় রহস্যময় সেই হাসি। প্রথমে নিঃশব্দে হাসছিল সে, তারপর সশব্দে। গলার স্বরটা শুনে চমকে উঠল ওরা। স্বাভাবিক শিশুকণ্ঠ তো নয়, বিকৃত কর্কশ একাধিক স্বর আসছে না হাসির শব্দটা থেকে। শুনলে কেমন যেন অন্তরের অন্তঃস্থল অব্দি শুকিয়ে যায়। এরই মধ্যে একটা বিকট মাংস পচা গন্ধ টের পাচ্ছে ওরা। না না না, কিছু একটা গন্ডগোল আছে, বড় সড় গন্ডগোল। পালাতে হবে এখান থেকে, এখনই পালাতে হবে। আর চোখে সৌগত দরজাটার দিকে তাকাতেই ওর হৃৎপিণ্ড গলায় উঠে আসার উপক্রম হলো। দরজা কোথায়? হালকা অন্ধকারের পটভূমিতে দরজার জায়গাটায় গাঢ়তর চাপ চাপ অন্ধকার কেবল। ভয়ে সহজাত প্রতিক্রিয়ায় শর্মিলীর হাতটা চেপে ধরে সৌগত। শর্মিলী নিশ্চয়ই ওর চেয়েও বেশি ভয় পেয়েছে, তাই বোধ হয় ওর হাতটা বরফের মতো ঠান্ডা। হঠাৎ বাচ্চাটার দিকে চোখ যেতেই ভয়টা চরমে পৌঁছল। মনিহীন কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে সে চেয়ে আছে ওদেরই দিকে। হঠাৎ কি যেন মনে হতে সৌগতর চোখ চলে যায় ওর পাশেই বসে থাকা হীরকের দিকে। কি সর্বনাশ! ওর চোখে মরা মাছের মতো ঘোলাটে দৃষ্টি, মুখে একটা শয়তানি হাসি। শর্মিলী খুব সম্ভবত আগেই জ্ঞান হারিয়েছে। এইবারে সৌগত দারুণ আতঙ্কে চেঁচিয়ে ওঠে, আর ঠিক তখনই টিম টিম করে জ্বলতে থাকা নীলচে আলোটাও নিভে যায়। একটা অর্ধোচ্চারিত আর্তনাদে অপমৃত্যু ঘটল। সমবেত শিশু কণ্ঠের হাসি শোনা যেতে লাগলো কেবল। তারপরে শোনা গেল রক্ত জল করা একটা জান্ত হুঙ্কার। কিরে, এত দেরি হলো যে? বলেছিলাম তাড়াতাড়ি ফিরবি, এমন চিন্তায় ফেলে দিস না তুই। পরীক্ষা তো সামনেই, তাই স্যার বেশিক্ষণ ধরে পড়িয়েছেন। তারপর গ্রুপ ডিসকাশন, ডাউট ক্লিয়ারিং সব শেষ হতে অনেকটা দেরি হয়ে গেল। দাও মা, এবার খেতে দাও, খুব জোর খিদে পেয়েছে। কথাটা বলেই ঘরে চলে যায় শর্মিলী। গভীর রাতে অস্বস্তিকর একটা শব্দ শুনে ঘুম ভাঙে শর্মিলীর মা চন্দনা দেবীর। কেউ যেন বুকে হেঁটে ঘষ্টে ঘষ্টে সারা ঘরের মেঝে ঘুরে বেড়াচ্ছে। তিনি নিজেও জানেন না শব্দটা শুনেই তার এরকম অদ্ভুত কথাই কেন মাথায় এলো, কিন্তু ভোঁতা শব্দটা যে একেবারেই সেই রকম। মেঝের দিকে হঠাৎ চোখ যেতেই অজানা আতঙ্কে হাড় হিম হয়ে গেল তাঁর। নাইট ল্যাম্পের হালকা আলোয় যে আলো আঁধারির কাটাকুটি তৈরি হয়েছে তাতে দেখতে পাওয়া গেল মেঝেতে সত্যি একটা মনুষ্যাকৃতি বুকে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। তার হাত দুটো নেই, আর কোমরের পর থেকেও না। ছেঁচড়ে ছেঁচড়ে সরীসৃপের ভঙ্গিমায় সারা ঘরে রক্তের অশুভ আলপনা এঁকে চলেছে সে। চন্দনা দেবীর বুক কেঁপে ওঠে। মনুষ্যাকৃতিটা বড্ড চেনা লাগছে না? হ্যাঁ, কোনো ভুল নেই। সেই মূর্তিমান আতঙ্ক তার বিভৎস মুখটা উপরের দিকে তুলতেই চিনে নিতে অসুবিধা হয় না তার। বিকৃত হলেও এই যে তাঁরই সন্তানের মুখ, কিন্তু এ কি? বিকৃত সেই মুখটা থেকে রক্তমাখা লোলুপ রসনা সাপের জিভের মতো বারবার বের হয়ে আসছে। এক অব্যক্ত অনুভূতি নিয়ে চিৎকার করতে যেতেই এক জোড়া কালচে নীল রঙের পা সারাশির মতো গলাটা চেপে ধরে তাঁর। ছটপট করতে করতে অচিরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তবে নির্নিমেষ অন্ধকারে
তলিয়ে যাওয়ার আগেই দেখতে পেয়েছিলেন খাটের তলা থেকে খাটের প্রান্ত বেয়ে তার ঘুমন্ত স্বামী সৌমেন বাবুর গলার কাছে উঠে আসছে একজোড়া দানবীর হাত। প্রায় একই রকম পৈশাচিক হত্যালীলার শিকার হন সৌগত আর হীরকের পরিবারের মানুষেরা। অমিল কেবল এই যে শর্মিলীর প্রত্যঙ্গহীন পচন ধরা শরীরটাও উদ্ধার হয়েছিল, কিন্তু অন্য দুটির প্রতি ক্ষেত্রে আত খাওয়া স্বামী স্ত্রীর দেহ দুটির সাথে জীবিত বা মৃত কোনো অবস্থাতেই খুঁজে পাওয়া গেল না হীরক বা সৌগতকে। পুলিশি তদন্ত শুরু হলো বটে, কিন্তু বিভৎস হত্যালীলাগুলোর কোনো কুল কিনারা পাওয়া গেল না। ভয়ঙ্কর হত্যাকাণ্ডগুলোতে একটা নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করে পুলিশ প্রাথমিকভাবে সেগুলোকে কোনো মানসিক ভারসাম্যহীন সিরিয়াল কিলারের কাজ হিসেবে সন্দেহ করেছিল, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই বাড়ির দরজা যে ভেতর থেকে বন্ধ। আর একটা ব্যাপার হলো, বদ্ধ উন্মাদ হলেও কোনো মানুষের পক্ষে কি অতটা পরিমাণে আর ওই রকম নৃশংসভাবে কাঁচা নরমাংস ভক্ষণ করা সম্ভব? উত্তরটা খুব সম্ভবত না। আর সেই কারণেই সম্ভাব্য কোনো সমাধানই মাথায় আসছিল না পোড় খাওয়া তদন্তকারী অফিসার পল্লব হালদারের। এদিকে কেবল বিচ্ছিন্ন 2-3টি ঘটনাতেই এই নরমেদ যজ্ঞ সীমাবদ্ধ রইল না। কয়েকদিনের অন্তরেই এক বা একাধিক পরিবার সেই নারকীয় প্রতিহিংসার নিয়মিত শিকার হতে লাগল। ওদিকে তদন্তের বিশেষ অগ্রগতি না হওয়ায় এবং মৃত্যুর সংখ্যা উত্তরোত্তর বাড়তে থাকায় ওপর মহল থেকে চাপ আসতে লাগল। কপালের ভাঁজ বাড়ল অফিসার পল্লব হালদারের। এমনই একটা সময়ে একটি হতভাগ্য পরিবারের অন্তিম পরিণতি স্থানটি পরীক্ষা করে এক রাশ চিন্তা আর আতঙ্কের মিলিত অনুভূতি সাথে নিয়ে সবে বেরিয়েছেন পল্লববাবু। তার নজর পড়ল এক হত দরিদ্র বৃদ্ধের দিকে। পরনে তার শতছিন্ন পরিধেয়, মুখে অজস্র বলিরেখা আর দাড়ি গোঁফের জঙ্গল, শুষ্ক রুক্ষ দেহত্বক। বৃদ্ধকে প্রথম দর্শনে ভব ঘুরে এমনকি পাগল বলে মনে হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু তার চোখে কিন্তু পাগলামির কোনো লক্ষণ নেই। পরিবর্তে তার চোখে রয়েছে আশ্চর্য এক প্রজ্ঞা। তিনি যেন পল্লব হালদারকে কিছু বলতে চান, কিন্তু ভরসা করে এগোতে পারছেন না। তিনি নিজেই এগোলেন বৃদ্ধের দিকে, জানতে চাইলেন, আপনি কি কিছু বলবেন? আকারে ইঙ্গিতে বোঝা গেল বৃদ্ধ কিছু বলতে অবশ্যই চান, কিন্তু সর্বসমক্ষে নয়, কেবল পল্লববাবুকেই আলাদাভাবে জানাতে চান তিনি। অগত্যা বাকি পুলিশ কর্মীদের প্রয়োজন মতো নির্দেশ দিয়ে সেই বৃদ্ধের সাথে একান্তে কথা বলতে লাগলেন পল্লববাবু। সেই বৃদ্ধ জানালো তিনি ওই এলাকারই পুরনো বাসিন্দা। পরিস্থিতির ফেরে তার এমন দারিদ্র। অকিঞ্চিতকর আত্মপরিচয় পর্বটা দ্রুত শেষ করে বুড়ো লোকটি গলা আরও এক ধাপ নামিয়ে হঠাৎ প্রশ্ন করে বসলেন, স্যার, কালাশের নাম শুনেছেন কখনো? পল্লব হালদার ঠিক বুঝে উঠতে পারলেন না কি বলছে মানুষটা। লোকটা তার অস্বাভাবিক ফ্যাঁস ফ্যাঁসে গলায় আবার প্রশ্ন করল, এবারে অবশ্যই অন্য প্রশ্ন। এই যে দিন দিন একটা একটা করে পরিবার বেঘরে মারা পড়ছে, ভয়ঙ্কর সে মৃত্যুগুলো, কোনো কিনারা হলো কি সেসবের? হ্যাঁ, বৃদ্ধ আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ততক্ষণে পুলিশ অফিসার পল্লব হালদার ভ্রুকুটি কুটিল ভঙ্গিমায় কড়া দৃষ্টিতে তাকে আপাদ মস্তক জরিপ করা শুরু করেছেন। তবে তার মস্তিষ্ক বলছে এই কঙ্কালসার অশক্ত লোকটির পক্ষে আর যাই হোক ওরকম হত্যালীলা না। শুনেই দেখা যাক সে বলতে কি চায়। বৃদ্ধ সম্ভবত ওনার মনোভাব উপলব্ধি করেই ম্লান হেসে বললেন, না, আপনি যেমনটা ভাবছেন তেমনটা মোটেই নয় স্যার। এক্ষুনি কোনো রক্ত মাংসের মানুষই যে নয়,
রক্তলোলুপ পিশাচটার নাম খালাস। অত্যন্ত বিরক্তির সাথে পল্লববাবু বলে উঠলেন, আরে কি সব উল্টোপাল্টা কথা বলছেন মশাই? এই সব ভুতুরে গাল গল্প শুনিয়ে আমার সময় নষ্ট করবেন ভেবেছেন? লোকটা কিন্তু এতটুকু ঘাবড়ালেন না, পরিবর্তে বেশ আত্মপ্রত্যয়ীভাবেই বলে উঠলেন, সত্যি করে বলুন দেখি তো স্যার, হ্যাঁ, তদন্ত করতে গিয়ে কিছুই কি অস্বাভাবিক মনে হয়নি আপনার? মনে হয়নি এ কাজ মানুষের অসাধ্য? এর কোনো জবাব কিন্তু অফিসারের কাছে ছিল না, কারণ বাস্তবেই নৃশংস হত্যাকাণ্ডগুলোতে অনেক অসঙ্গতি তার অভিজ্ঞ চোখে ধরা পড়েছে, যার কোনো লৌকিক ব্যাখ্যা তিনি বের করতে পারেননি। আমতা আমতা করে কিছু বলতে গিয়েও থেমে গেলেন পল্লববাবু। ওদিকে সেই শীর্ণকায় বৃদ্ধ আবার ঘোর লাগা কণ্ঠে বলতে শুরু করলেন, স্যার, বুঝতে আপনিও ঠিকই পারছেন, কিন্তু আপনার লেখাপড়া জানা মন মেনে নিতে বাধা দেবে বই কি। কিন্তু চেনা জগতের বাইরেও একটা অজানা জগৎ আছে স্যার। ভয়ঙ্কর সব অস্তিত্বরা পর্দা ঠেলে সেখান থেকে কখন যে উকি দেবে তা বলা যায় না। পাপ মহাপাপের পরিণাম এই কলান্তক বিভীষিকা। বলতে থাকেন সেই বৃদ্ধ। পল্লববাবু আর বাধা দেন না। আজ থেকে বছর 12 আগে এই বিক্রমপুরে ঘটেছিল এক নৃশংস অমানবিক ঘটনা। যদিও সেসব কথা জনসমক্ষে আসেনি কোনোদিন, সত্যি বলতে হাসতে দেওয়া হয়নি। এলোমেলো ভাবে বলতে থাকেন বুড়ো লোকটা। একটা পরিবার থাকতো এলাকারই একটা বাড়িতে, বাপ মা আর একটা বাচ্চা। প্রথম সব ভালোই ছিল, কিন্তু তারপর জমির ব্যবসা করে কিছু কাঁচা পয়সা হাতে আসতে কুসঙ্গে পড়ে বাপটা পার মাতাল হয়ে উঠল। আকণ্ঠ মদ গিলে রাত দুপুরে ফিরে এসে অত্যাচার করত বউটার উপর। শেষে তো রোজকার অত্যাচার সইতে না পেরে গলায় দড়ি দিল বউটা। পুলিশি ঝামেলাও কৌশলে এড়িয়ে গেল শয়তানটা। বাচ্চাটা পড়ে গেল অকুল পাথারে। তারপর কদিন যেতে না যেতেই বিয়ে করে নতুন বউ ঘরে তুলল লোকটা। অতটুকু ছেলেটাকে সে রাক্ষসী সৎমা কি অত্যাচারটাই না করতো জানেন স্যার। হাত পেটা খাবারের জন্য সমস্ত কাজকর্ম করানো তো ছিলই, সাথে ছিল অকথ্য অত্যাচার। গরম শিকের ছেঁকা, জেলাকাঠ দিয়ে অমানুষিক মারধর। শুধু এখানেই শেষ নয় স্যার, শুধু সাধারণ শারীরিক নির্যাতনই নয়, মুখে আনতেও গা ঘিন ঘিন করে। বিকৃত শিশুকামী মহিলা নানাভাবে ভয় দেখিয়ে অথবা খেতে দেওয়ার লোভ দেখিয়ে বাচ্চাটাকে যৌন নির্যাতন করত। একদিন বাচ্চাটা প্রতিবাদ করায় রাগে অন্ধ সেই রাক্ষসী এলো পাথারি মারতে থাকে তাকে। বেকায়দায় আঘাত লেগে বাচ্চাটা মারা যায় স্যার। অভুক্ত অবস্থায় নির্মম অত্যাচার শিকার হয়ে প্রাণ হারায় বেচারা। বেগতিক বুঝে কোন ক্রমে বাড়ির বাগানে বাচ্চাটার লাশটা পুঁতে দেওয়ার ব্যবস্থা করে ওই শয়তানিটা। বাপটা তো একবার খোঁজ করেছিল বটে, কিন্তু তাকে নিজেই কোথাও চলে গেছে গোছের। যা হোক কিছু একটা বুঝিয়ে দিয়েছিল ওই রাক্ষসীটা।
এতক্ষণ ধৈর্যের সাথে সব শুনছিলেন পল্লব হালদার, কিন্তু এবারে প্রশ্ন করলেন। এটা যে অত্যন্ত দুঃখজনক ঘটনা সে ব্যাপারে সন্দেহ নেই, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না, বুঝেছেন, যে এর সঙ্গে এখনকার খুনগুলোর কি সম্পর্ক। আর যে ঘটনাটা সেই সময় পুলিশের নজরেই আসেনি, সেই সব এত ডিটেলস আপনি বা কেমন করে জানলেন? এবারে সেই কথাই বলছি স্যার। উত্তরে আবার বলতে থাকে লোকটা। বাড়িটা যেখানে, সেই জায়গাটা ছিল বেশ নিরিবিলি। প্রতিবেশীরাও বিশেষ খোঁজ খবর করেনি। কিন্তু পাপ কি কখনো চাপা থাকে? সেই বাড়িটায় প্রচণ্ড প্রেতের উপদ্রব শুরু হলো। হাত খাওয়া ছোটখাটো পাখি বা বিড়াল ছানা, কুকুর ছানা ইতস্তত পড়ে থাকছে। সারাক্ষণ হাসতে একটা গন্ধ। রাতারাতি দেওয়ালে গাঢ় কালির ছাপ পড়ে যাচ্ছে। এইরকম আরো কত কিছু। এক রাতে তো গা হাত পা ভারী হয়ে, শ্বাসরোধ হয়ে প্রায় মারা পড়ার উদ্রেক হলো ওই পাপিষ্টা মহিলার। অগত্যা বাধ্য হয়ে এক তান্ত্রিকের ডাক পড়ল। তারপর? আসলে আর সংসারে কোনোদিনই মতি নেই। সে সময় এদিক ওদিক ঘুরে ঘুরে সাধু সঙ্গ করে বেড়ায়। তখন ওই তান্ত্রিক বাবাজির সাথে আমি জুটেছিলাম, আর সেই জন্যেই এত বিস্তারিতভাবে আমি সব জানতে পেরেছিলাম। এতদিনে তো কম ভণ্ড বাবাজি দেখলাম না, কিন্তু সেই বাবাজির এলেম ছিল বটে। কারোর মুখের দিকে কিছুক্ষণ নাগারে তাকিয়ে থেকে গড়গড় করে তার নারী নক্ষত্র সব বলে দিতে পারতেন। তা সেই বাড়ি পৌঁছেও ওই মহিলার দিকে কিছুক্ষণ কটমট করে তাকিয়ে বাবাজি বজ্রনিনাদে ক্রুদ্ধ গর্জন করে উঠলেন। সাধন ক্ষমতায় সেই পাপিষ্ঠার অপকর্ম জানতেও তার বাকি রইল না। ক্রুদ্ধতান্ত্রিক বাবাজি ভাবিকালের অবশ্যম্ভাবী পরিণতি প্রত্যক্ষ করে ঘোর অমঙ্গলের বার্তা দিলেন। নিয়তির অমোঘ বিধান খণ্ডানো অসম্ভব, তবু সেই প্রেতকে মুক্তি দেওয়ার অনেক প্রচেষ্টা তিনি করেছিলেন, কিন্তু না, দৈবের নির্দেশে সেই প্রচেষ্টা বিফলে গেল। তিনি মন্ত্রের বাঁধনে এক গূঢ় উপাচার ক্রিয়ায় সেই প্রেতকে কেবল নির্দিষ্ট কিছু বছরের জন্য নিষ্ক্রিয় করতে পারলেন। আর সাথেই ছিল একটি ভয়ঙ্কর সতর্কবার্তা। সময়ের বাঁধন আলগা হলে আর এলাকায় শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ আবারও সংঘটিত হলে কোনো একটি বাচ্চার রক্তেই মন্ত্রের বাঁধন থেকে সম্পূর্ণ মুক্তি পাবে সেই প্রেত। আর তখন সে কেবল সাধারণ প্রেত থাকবে না, পরিবর্তে সে হয়ে উঠবে অপ্রতিরোধ্য পিশাচ শক্তি কালার। একবার একটা দেহ পেয়ে গেলে পৈশাচিক আক্রোশে আর অপরিসীম ক্ষুধায় কালাস তখন গ্রাস করবে একের পর এক পরিবারকে। তখন তার কাছে কে ভালো কে মন্দ তার কোনো বিচার থাকবে না। সে শুধু রক্ত চাইবে। এতক্ষণ এক টানা এই কথাগুলো বলে বৃদ্ধ কিছুক্ষণ দম নিলেন, তারপর আবার শুরু করলেন বলা। এই তান্ত্রিক বাবাজি
কর্মপ্রক্রিয়া শেষ করে আর এক মুহূর্ত থাকলেন না সে পাপের আবাসনে। শুনেছিলাম সেই পাপিষ্ঠা এরপর আত্মহত্যা করেছিল, আর সে অভিশপ্ত বাড়িটা হতভাগ্য লোকটি জলের তরে বেচে দিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। এর মধ্যে বাড়িটা বহুবার হাত বদল হয়েছে। আমি বেশ বুঝতে পারছি নির্দিষ্ট সময়ের অবসানে যেরূপেই হোক আবারও একই ধরনের পাপাচার ঘটেছে, আর তাই সেই অসীম বলশালী পিশাচ শক্তি জেগে উঠেছে স্যার। হার নিস্তর নেই। বুড়ো লোকটার নেশা ধরানো অদ্ভুত কণ্ঠস্বরে কিছু একটা বিশেষ ব্যাপার নিশ্চয়ই আছে, না হলে আশৈশব নাস্তিক পল্লব হালদার চিন্তান্বিতভাবে বলবেন কেন? আচ্ছা, এর কি তবে কোনো প্রতিকার নেই? পল্লববাবুর মত পরিবর্তনের আর একটা কারণ এও হতে পারে, তিনি জানেন মানুষের চেহারার কিছু পশু শক্তি সত্যি কিছুদিন আগে একটা বাচ্চা মেয়েকে নির্যাতন করে নৃশংসভাবে খুন করেছে। অবশ্য যাদেরকে সন্দেহ করা হচ্ছিল জীবিত বা মৃত, কোনো অবস্থাতেই তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই বৃদ্ধ চিন্তিতভাবে উত্তর করলেন, সত্যিকারের সমাধান যিনি করতে পারতেন সেই তান্ত্রিক বাবাজি দেহ রেখেছেন তাও প্রায় বছর 3 হয়ে গেল। ওনার থেকে খুব সামান্যই শেখার সুযোগ হয়েছিল আমার। তবে দুর্দিন যে আগামীতে আসবে সেটা তিনি বুঝতে পেরে আমাকে কিছু নির্দেশ দিয়ে গিয়েছিলেন। আমি সাধ্যমতো চেষ্টা তো করবই যাতে সে পিশাচের হাতে আর কোনো নিরপরাধ মানুষের প্রাণ না যায়। কিন্তু স্যার, তার জন্যে আপনার কিছুটা সাহায্য লাগবে আমার। বৃদ্ধের শোনানো সেই অসম্ভব কাহিনী যে পুলিশ অফিসার পুরোপুরি বিশ্বাস করতে পেরেছেন তা হয়তো নয়, কিন্তু জোর দিয়ে অস্বীকার করার ক্ষমতাও যেন কোন মন্ত্র বলে হারিয়ে গেছে তার। ধরা গলায় তিনি জবাব দিলেন, হ্যাঁ, সম্ভব হলে নিশ্চয়ই সাহায্য করব। ঘটনার সূত্রপাত যখন এই বাড়িটাই, তখন তো ঠিকই ভেবেছি। বৃদ্ধ স্বগক্তির ঢঙে বলে উঠলেন। এখন দেখলে সেই বৃদ্ধকে আলাদা ব্যক্তি বলে ভুল হতে পারে। এখন তার পরনে তান্ত্রিকোচিত বেশভূষা, আচরণেও একটা তেজদীপ্ত ভাব। পল্লব হালদারের সাথে তিনি হাজির হয়েছেন একটা নিরালা একতলা বাড়িতে। বাড়িটার সামনের একখণ্ড জমিটা জংলি আগাছায় ভর্তি। বাড়িটায় বাস করত যে পরিবারটি, তার মধ্যে এক দম্পতির রহস্য মৃত্যু ঘটে, আর তাদের সন্তান এখনো নিখোঁজ। এরপর থেকে বাড়িটা পুলিশের হেফাজতেই ছিল। অগত্যা পল্লব হালদারের সহায়তা ছাড়া বাড়িটায় প্রবেশ করা সম্ভব ছিল না। দুজনে মিলে জংলা জমিটার একটা বিশেষ জায়গায় খানিকটা খোঁড়াখুঁড়ি করতেই কিছু হাড়গোড় উদ্ধার হলো। তার থেকেই বিশেষ কিছু হাড় সংগ্রহ করলেন সেই বৃদ্ধ। তারপর কিছুটা জায়গা পরিষ্কার করে নিলেন। মন্ত্রশক্তির সাহায্যে বন্ধন করে পল্লব হালদারকে একটা বিশেষ গণ্ডির মধ্যে থাকতে নির্দেশ দিলেন। কোনো অবস্থাতেই যেন এর বাইরে না যান। বারবার সেই কথা স্মরণ করিয়ে দিলেন। এরপর হোমকুণ্ড রচনা করে অগ্নিসংযোগ করতেই সেটি লেলিহান শিখায় জ্বলে উঠল। শকুনের বিষ্ঠা, কালো বিড়ালের লোম ইত্যাদি নানাবিধ বিচিত্র উপাচার চারপাশে সাজিয়ে রেখে উদ্দাত কণ্ঠে মন্ত্রোচ্চারণ শুরু করলেন তিনি। বৃদ্ধের এই রূপ বড়ই অচেনা পল্লববাবু। মাঝে মাঝে কাঁচা মাছ, 2-1 খণ্ড কাঁচা মাংসের টুকরো আগুনে নিক্ষেপ করছেন বৃদ্ধ। তীব্র মাংস পোড়া গন্ধে ভরে উঠেছে চারদিক। বেশ কিছুক্ষণের মোট একটা পরিবেশ যেন আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। একেবারে নিস্তব্ধ,
কোনো কীটপতঙ্গের শব্দ পর্যন্ত নেই। তারপর একটা অনৈসর্গিক দুর্গন্ধ বাকি সব কিছু ছাপিয়ে প্রকট হয়ে উঠতে লাগলো। ষষ্ঠ ইন্দ্রিয় যেন বার্তা দিল বহির্বিশ্বের থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যেতে চলেছে জায়গাটা। তারপর হঠাৎ অসংখ্য শিশু কণ্ঠের খিলখিল হাসি শোনা গেল। সেই হাসির শীতল স্পর্শ অন্তরের অন্তঃস্থলে কাঁপন ধরিয়ে দেয়। সেই বৃদ্ধ কিন্তু এক মনে নানা রকম উপাচার সম্পন্ন করে চলেছেন। কণ্ঠে তাঁর উচ্চারিত হচ্ছে মন্ত্র। নিরবিচ্ছিন্ন শিশু কণ্ঠের হাসির শব্দ কেমন যেন কর্কশ হয়ে উঠতে লাগল। তারপর শূন্যতা আর অন্ধকার যেন ঘনীভূত হয়ে তৈরি করল এক অনৈসর্গিক অমঙ্গল মূর্তির স্বরূপে প্রকাশিত হল কালাশ। কি দেখছেন তিনি? নিজের চোখে বিশ্বাস হয় না পল্লব হালদারের। দীর্ঘাকৃতি রোমস দেহের পশু সদৃশ পিশাচটার গায়ে দেহাবরণের মতো ঝুলছে অসংখ্য বিচ্ছিন্ন মানব প্রত্যঙ্গ। রক্তলোলুপ রসনা প্রতিক্ষণে পার হয়ে আসছে। চোখ দুটো আগুনের ভাটার মতো ধকধক করে জ্বলছে তার। করাতের মতো ধারালো দাঁতের শাড়ি ঝিলিক দিয়ে উঠল। হৃৎপিণ্ডের মাত্রা ছাড়া কাঁপন ধরিয়ে একটা জান্তব হুঙ্কার করে উঠল সে। আর ঠিক তখনই আকাশের বুক চিরে ঝলকে উঠল বিদ্যুতের আলো। কান ফাটানো শব্দে বাজ পড়ল কাছে। অদূরের মেঘহীন আকাশ সাক্ষী এই দুর্যোগ লৌকিক জগতের বিষয় নয়। বারবার আক্রমণে উদ্যত হয় সেই অপজীব। প্রতিবারই একটা অদৃশ্য রক্ষা কবচে ব্যর্থ হয় তার সব চেষ্টা, আর নিষ্ফল আক্রোশে গর্জন করতে থাকে সে। আত্মরক্ষাই কালাশের বিরুদ্ধে একমাত্র পথ। দৈব নির্দেশে সমস্ত প্রত্যাঘাত থেকে সে সম্পূর্ণ সুরক্ষিত। এভাবে কতক্ষণ দুই যুযুধান পক্ষের লড়াই চলল তা বলা শক্ত। পরিশেষে সেই বৃদ্ধ এক মহামন্ত্র উচ্চারণের সাথে সাথে পূর্বে সংগ্রহ করা হাড়গুলিকে একটা লাল কাপড়ের সাহায্যে একসাথে বেঁধে ফেললেন। এবারে একটা কাতর হাহাকারের শব্দ বাতাসে বিষণ্ণতা মাখিয়ে দিল। সেই ভয়ঙ্কর অপজীবটিকে আর দেখতে পাওয়া গেল না। মন্ত্রপুত লাল কাপড়ে বাঁধা হাড়গুলো সযত্নে মাটিতে পুঁতে দিলেন সেই বৃদ্ধ। এতক্ষণে পল্লববাবু জানতে চাইলেন, বিপদ কি তবে কেটে গেল? ম্লান হেসে সে বৃদ্ধ বললেন, সময়ের বাঁধনে আবারও আটকা পড়েছে সে। হয়তো কিছুদিনের জন্য স্বস্তি, তবে যতদিন সামাজিক ব্যাধির মতো জঘন্য অপরাধগুলো ঘটবে ততদিন কালাশের সংহার নেই। বারে বারে সে ফিরে আসবে, আর ফিরে আসবে নানা রূপে, নানা স্থানে। বর্ধমান শিয়ালদা প্যাসেঞ্জারে অভিভাবকহীন একটি বাচ্চাকে দেখতে পাওয়া গেছে। বছর পাঁচেকের ছেলেটার মুখের আদল সংবাদপত্রের সন্ধান চাই বিভাগে প্রকাশিত সুজয় সান্যাল নামের বাচ্চাটির সাথে মিলে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের গঠনমূলক মন্তব্যগুলি আমাদের আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ সঙ্গে নিয়ে আমরা নতুন ধরনের কিছু কাজ আনতে চলেছি। সমস্ত আপডেট সবচেয়ে আগে পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দারুণ গল্প নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন এখন গল্প।